স্বাগতম বন্ধুরা। আজ আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অপারেটরস গুলো নিয়ে আলোচনা করব। সবার প্রথমে দেখে নেওয়া যাক কি অপারেটরস সি প্রোগ্রামিং এ আছে। সি প্রোগ্রামিং এ যে সমস্ত অপারেটরস গুলো আছে সেগুলি হলো অ্যারিথমেটিক অপারেটর, দুই নম্বর রিলেশনাল অপারেটর, 3 নম্বর ইকুয়ালিটি অপারেটর, 4 নম্বর লজিক্যাল অপারেটর, 5 নম্বর কন্ডিশনাল অপারেটর, 6 নম্বর বিটওয়াইজ অপারেটর, 7 নম্বর অ্যাসাইনমেন্ট অপারেটর, 8 নম্বর কমা অপারেটর, 9 নম্বর সাইজ অফ অপারেটর। There are also এখানে ইউনারি অপারেটর, বাইনারি অপারেটর বলেও সি এর অপারেটরগুলোকে বিভিন্নভাবে ভাগ করা হয়, সেগুলো আমরা একবার দেখব আস্তে আস্তে এই ভিডিওতেই। তাহলে সবার ফার্স্টে আসা যাক অ্যারিথমেটিক অপারেটরে। আমরা জানি প্লাস, মাইনাস, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এই সমস্ত অপারেটরগুলি আমাদের অ্যারিথমেটিক অর্থাৎ বীজগাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ করতে কাজে লাগে। এর সঙ্গে আরেকটি নতুন অপারেটর সিতে এসেছে যাকে আমরা বলবো মডিউলাস অপারেটর। মডিউলাস অপারেটর, প্রত্যেকটি অপারেটর দুটি অপারেন্ডের ওপরে কাজ করে। অপারেন্ড হলো যেগুলি অপারেটরের সঙ্গে থেকে একসঙ্গে একটা এক্সপ্রেশন তৈরি করে। এখানে আমরা যদি বলি 2 + 3, তাহলে 2 and 3 হলো অপারেন্ড আর প্লাস হলো অপারেটর। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যারিথমেটিক অপারেটর এখানে দুটি অপারেন্ডের ওপর কাজ করে। এবার আমরা 2 + 3 অপারেটর কি কাজ করা জানি, এটা 5 দেবে। 2 - 3, 2 ডিভিশন 3 and 2 মাল্টিপ্লিকেশন 3 অপারেটরের কাজ আমরা জানি। কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে যদি এই ডিভিশন অপারেটরটি উভয় দিকেই দুটি ইন্টিজার ভ্যালু থাকে তাহলে এই ডিভিশন অপারেটরটি একটি ইন্টিজার ভ্যালুই রিটার্ন করবে। অর্থাৎ যদি 3/2 এই অপারেটরটা আমরা লিখি ডিভিশন অপারেটর, এখানে 3 হলো একটা ইন্টিজার ভ্যালু এবং 2 ও একটা ইন্টিজার ভ্যালু c এর সাপেক্ষে, সেক্ষেত্রে এখানে আউটপুট আসবে 1। কেন? কারণ এখানে উভয় দিকেই দুটি ইন্টিজার মান রয়েছে। কিন্তু যদি কোনো একটি মান ফ্লোট হতো, যদি আমরা এরকম দিতাম 3.0/2 তখন এর রেজাল্ট আসতো 1.5। অথবা আমরা যদি দিতাম 3/2.0 তখনও এর রেজাল্ট আসতো 1.5। নাও এবার যে নতুন অপারেটরটা এখানে এসছে সেটা হলো মডিউলাস অপারেটর। মডিউলাস অপারেটর কিভাবে কাজ করে? মডিউলাস অপারেটর অ্যাকচুয়ালি আমাদের রিমাইন্ডার অথবা ভাগশেষ রিটার্ন করে। অর্থাৎ আমি যদি বলি 16 মডিউলো 3 তাহলে এর ভাগশেষ কত? 1, সে 1 টা রিটার্ন করে। অর্থাৎ 3/16 আমরা যদি সিম্পল ভাগ করি 3 × 5 = 15, রিমাইন্ডার বা ভাগশেষ হলো 1। This 1 will be returned by this modulus operator। যদি আমাদের হয় 16 মডিউলো -3 সেক্ষেত্রে কত রিটার্ন করবে? সেক্ষেত্রেও 1 রিটার্ন করবে। কি হবে? -3, এটাকে দিয়ে 16 কে ভাগ করব,
How many times? Minus 5 times. So the value will be 15 and the remainder will be 1. একইভাবে আমরা যদি minus 16 মডিউলো 3 তাহলে সেক্ষেত্রে minus 1 রিটার্ন করবে এবং 16 মডিউলো minus 3 তাহলেও সেক্ষেত্রে minus 1 রিটার্ন করবে। তাহলে এইগুলো ছিল অ্যারিথমেটিক অপারেটর। আমরা পরবর্তী অপারেটরটা দেখে নেব। পরবর্তী অপারেটরের গুলি হলো রিলেশনাল অপারেটর। এই রিলেশনাল অপারেটরগুলো আমাদের দিয়ে ব্যবহার করে আমরা কোনো কম্পারিজন করতে পারি, অর্থাৎ তুলনা করতে পারি। অর্থাৎ কোনটি বড়, কোনটি ছোট। এবং সমস্ত রিলেশনাল অপারেটরগুলি তাদের তুলনা করার পরে তাদের রিটার্ন ভ্যালুটা ট্রু অথবা ফলস হিসেবে রিটার্ন করে। তাহলে কি রিলেশনাল অপারেটর এখানে আছে? লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস দ্যান অর ইকুয়াল টু, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু। তাহলে সবার ফার্স্টে লেস দ্যানটা দেখা যাক। যদি আমরা বলি x or for 2 less than 5, that means 2 is less than 5, অর্থাৎ 2 5 এর থেকে ছোট। তাহলে এক্ষেত্রে এটা ট্রু ভ্যালু রিটার্ন করবে। আবার যদি আমরা দেখি 2 less than 1, যদি আমরা এটা লিখি তাহলে সেক্ষেত্রে এটা ফলস হয়ে যাবে এবং সেক্ষেত্রে ফলস ভ্যালু রিটার্ন করবে। একইভাবে 2 greater than 1 ট্রু ভ্যালু রিটার্ন করবে আর 2 greater than 5 ফলস ভ্যালু রিটার্ন করবে। তাহলে আমরা এই দুটো অপারেটর দেখলাম। পরবর্তী অপারেটর হলো লেস দ্যান অর ইকুয়াল টু। দ্যাট মিনস অর্থাৎ হয় লেস দ্যান হবে অথবা সমান হবে। অর্থাৎ আমি যদি বলি 2 less than 5 তাহলে কি রিটার্ন করবে? ট্রু। কারণ 2 less than or equal to 5 তাহলে কি রিটার্ন করবে? এটা ট্রু হবে। কারণ বাঁদিকেরটা ডান দিকের থেকে ছোট। আবার যদি আমি বলি 2 less than 2 তাহলে এটা কি হবে? এটা ফলস হবে। কারণ 2 আর 2 both are same, দুটোই সমান। আমরা যদি বলি 2 less than or equal to 2 তখন এটা obviously ট্রু হবে। কারণ 2 এর থেকে ছোট নয়, এটা ফলস। কিন্তু এখানে একটা or আছে, either this will be true or this will be true, হয় এটা সত্যি হবে অথবা এটা সত্যি হবে। তাহলে আমাদের এখানে equal to টা সত্যি হচ্ছে, 2 আর 2 সমান, তার জন্য এখানে ট্রু ভ্যালু আসছে। ঠিক গ্রেটার দ্যান এর ক্ষেত্রেও একই রকম। আমি যদি বলি 2 greater than or equal to 2 then এটা it will be true, এটা সত্যি হবে, ট্রু হবে। তাহলে একটা জিনিস মনে রাখবে, যখন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনো ট্রু ভ্যালুকে রিটার্ন করে তখন ও 1 ভ্যালু রিটার্ন করে। আর যখন ও ফলস রিটার্ন করে তখন সি কম্পাইলার 0 রিটার্ন করে। এটাই স্বাভাবিক নিয়ম সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে। এর পরের অপারেটরটা হলো ইকুয়ালিটি অপারেটর। ইকুয়ালিটি অপারেটর হলো ডবল ইকুয়াল টু সাইন অ্যান্ড নট ইকুয়াল টু সাইন। এটা হলো ইকুয়ালিটি অপারেটর, এটা নট ইকুয়াল টু অপারেটর। তাহলে ইকুয়ালিটি অপারেটরের কি আছে? সবার ফার্স্টে আছে ইকুয়াল টু অপারেটর আর নট ইকুয়াল টু অপারেটর। অর্থাৎ 2 ইকুয়াল টু 3 এটা ফলস হবে। কেন? বোথ দুদিকেই এই ইকুয়ালিটি অপারেটর বাঁদিকেরটি এবং ডান দিকেরটি সমান নয়। যদি সমান হতো তাহলে সেক্ষেত্রে ট্রু হতো। কিন্তু এখানে যেহেতু সমান নয় তাই এখানে ফলস হচ্ছে। অর্থাৎ যদি আমরা বলতাম 3 ইকুয়াল টু 3 তখন এই ইকুয়ালিটি অপারেটরের উভয় দিকেরটাই সমান হতো। তাই জন্য এটা ট্রু রিটার্ন করত। অর্থাৎ আমরা যদি এরকম বলতাম 2 not is equal to 3 অর্থাৎ বাঁদিকেরটা এবং ডান দিকেরটা not equal to অর্থাৎ সমান নয়, তার জন্য এটা ট্রু রিটার্ন করবে। কারণ সত্যিই তো এটা সমান নয়। আর যদি আমরা বলতাম 3 not is equal to 3 তার মানে বাঁদিকেরটা আর ডান দিকেরটা সমান নয়, তাহলে সেক্ষেত্রে এটা ফলস রিটার্ন করতে হবে। এরা তো সমান, কিন্তু আমি বলছি not equal to, সুতরাং আমরা ভুল বলছি, তার মানে এটা ফলস। এরপরে আসছে লজিক্যাল অপারেটর।
কি লজিক্যাল অপারেটর আছে সিতে? সিতে আছে সবার ফার্স্টে AND লজিক্যাল অপারেটর। এই অপারেটরটাকে আমরা কিভাবে লিখি? ডবল অ্যাম্পারস্যান্ড সাইন দিয়ে। এরপরে আছে লজিক্যাল OR অপারেটর। এটা আমরা কি ইউজ করি? পাইট সিম্বল দিয়ে। এরপরে আছে লজিক্যাল নট অপারেটর। এটা আমরা কি ইউজ করি? নট সিম্বল দিয়ে। এই এক্সক্লামেশন সিম্বল দিয়ে। তাহলে সবার ফার্স্টে হলো লজিক্যাল AND। আমরা জানি অ্যারে ট্রুথ AND এর ট্রুথ টেবিল যদি আমাদের দুটো ইনপুট থাকে A and B তাহলে তার AND গেট কি রিটার্ন করবে আমাদের? A and B will return if both are false then it will return false. If any one is false then also it will return false. But if both are true then only it will return true value. এটাই হলো লজিক্যাল AND। তাহলে ঠিক একইভাবে অর্থাৎ আমরা যদি কখনো এরকম লিখি 2 less than b and 2 less than 6, for example 2 less than 6 and 2 and 12 less than 23, অর্থাৎ 2 less than 6 এখানে কি অপারেটর আছে? একটা রিলেশনাল অপারেটর। এর বাঁদিকেরটা ছোট ডান দিকের থেকে। সুতরাং এটা ট্রু হবে। এখানেও একটা রিলেশনাল অপারেটর আছে যার বাঁদিকেরটা ডান দিকেরটা থেকে ছোট এবং লেস দ্যান অপারেটর তাহলে এটাও ট্রু হবে। এই তাহলে আমরা কি পেলাম? একটা AND অপারেটর যার লেফট হ্যান্ড সাইডে ট্রু আছে এবং ডান দিকেও ট্রু আছে। বাঁদিকেও ট্রু আছে, ডান দিকেও ট্রু আছে। তাহলে যদি দুটোই ট্রু হয় কোনো একটা AND অপারেটর ক্ষেত্রে তাহলে কি রিটার্ন করবে? ও ট্রু রিটার্ন করবে। তার জন্য আমরা এখানে এই এক্সপ্রেশনের ভ্যালু ট্রু হিসেবে পাবো। এর পরেরটা হলো লজিক্যাল OR। OR এর ক্ষেত্রে যদি দুটো ইনপুট A এবং B হয় তাহলে A OR B আউটপুটে কি আসবে? যদি কোনো যদি দুটো অপারেটর দুটোই ফলস হয় তাহলে ফলস হবে। যদি কোনো একটা ট্রু হয় তাহলে অবশ্যই ও ট্রু রিটার্ন করবে। কোনো একটা ইনপুট ট্রু হলেই OR গেটটা ট্রু রিটার্ন করবে। তাহলে OR এর ক্ষেত্রে কি হবে? আমাদের এখানে 2 less than 6 or 12 greater than 23, তাহলে এখানে দেখা যাচ্ছে লেফট হ্যান্ড সাইডটা বাঁদিকটা ট্রু হচ্ছে আর ডান দিকেরটা ফলস হচ্ছে। কারণ 12 greater than 23 এটা ফলস। তাহলে OR অপারেটরের ক্ষেত্রে একদিকেরটা ট্রু হচ্ছে, একদিকেরটা ফলস হচ্ছে তাহলে obviously ও ট্রু রিটার্ন করবে। আর নট এর কাজ কি? নটে যদি কোনো একটা ইনপুট A হয়, অপরটা B আর তাহলে আউটপুট কি হবে? নট অপারেটরের আউটপুট A নট অর্থাৎ এটা কমপ্লিমেন্টারি হবে, কমপ্লিমেন্ট হবে। অর্থাৎ ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট 1 আসবে, ইনপুট যদি 1 হয় আউটপুট 0 আসবে। তাহলে নট অপারেটর কি কাজে লাগে? আমরা যদি এরকম লিখি 2 less than 6 তাহলে এটা কি রিটার্ন করবে? ট্রু রিটার্ন করবে। কিন্তু যদি তার আগে আমরা একটা নট সিম্বল লাগিয়ে দিই তাহলে কি হবে? তাহলে এটা ফলস আউটপুট দেবে। অর্থাৎ 2 less than 6 এটা ট্রু, এই ট্রুটা নট অপারেটরে কাজ করার ফলে এটা ফলস হয়ে গেল। অর্থাৎ কমপ্লিমেন্ট হয়ে গেল। তাহলে এই ছিল সমস্ত লজিক্যাল অপারেটর গুলো। এবার আমরা আসবো এতক্ষণ আমরা যে সমস্ত অপারেটর গুলো দেখলাম প্রত্যেকটা অপারেটর দুটো অপারেন্ডের উপর কাজ করে। সেই জন্য এই অপারেটর গুলোকে আমরা বলেছি বাইনারি অপারেটর। এখন আমরা এমন কিছু অপারেটর দেখব যাকে আমরা বলি ইউনারি অপারেটর। অর্থাৎ এই অপারেটরটা একটাই মাত্র অপারেন্ডের উপর কাজ করবে। একটাই মাত্র অপারেন্ডের উপর কাজ করবে। ইউনারি অপারেটর। তাহলে ইউনারি অপারেটর আমরা কি দেখেছি? আমরা আমরা ইতিমধ্যেই জানি +5 তাহলে প্লাস ইজ এ ইউনারি অপারেটর, -5 তাহলে মাইনাস হলো একটা ইউনারি অপারেটর। ঠিক একইভাবে এখানে দুটো ইম্পোর্টেন্ট ইউনারি অপারেটর আছে যেটাকে আমরা বলি প্লাস, প্লাস এবং মাইনাস, মাইনাস। প্লাস, প্লাসকে আমরা বলি ইনক্রিমেন্ট অপারেটর আর মাইনাস, মাইনাসকে আমরা বলি ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট অপারেটর অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটর। তাহলে এগুলো হলো আমাদের ইউনারি অপারেটর। ইউনারি প্লাস, ইউনারি মাইনাস,
প্লাস প্লাস ইনক্রিমেন্ট অপারেটর অ্যান্ড মাইনাস মাইনাস ডিক্রিমেন্ট অপারেটর। ইউনারি প্লাস আর ইউনারি মাইনাসের ব্যবহার আমরা আগেই দেখেছি। এখন আমরা দেখব কি করে ইউনারি ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর কিভাবে কাজ করে। ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট দুটো অপারেটরই কোনো একটাই মাত্র অপারেন্ডের উপরে কাজ করে এবং সেই অপারেন্ড হতে হবে একটি ভ্যারিয়েবল, ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল। এটা সরাসরি কোনো কনস্ট্যান্ট ভ্যালুর উপর কাজ করে না। কোনো কনস্ট্যান্ট অর্থাৎ আমরা লিখতে পারবো না ++2, আমরা এরকম লিখতে পারি ++a, যেখানে a একটি ভ্যারিয়েবল। তাহলে দেখা যাক আমরা এর উদাহরণ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি। প্লাস, প্লাস এর আমরা যদি বলি ++a, তাহলে এই অপারেটরটার একটা টাইপ হলো, এটাকে বলি আমরা প্রি ইনক্রিমেন্ট। আর যদি আমরা বলি a++, তাহলে একে বলি আমরা পোস্ট ইনক্রিমেন্ট। অর্থাৎ অপারেটরটাকে আমরা অপারেন্ডের ডান দিকে এবং বাঁদিকে দুদিকেই ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি। কিন্তু দুদিকে ব্যবহার করলে তার কাজের নিয়মের কিছু একটা পরিবর্তন হবে। সেটা আমরা একটু দেখছি। তার এক্ষুনি দেখব। তার আগে এই দুটো অপারেটরের অ্যাকচুয়ালি কি কাজ করবে সেটা দেখি। দুটি অপারেটরের অর্থই হলো প্লাস, প্লাস a মানে হলো a = a+1। a++ এর অর্থও একই, a=a+1। দুটিরই অর্থ একই। কিন্তু দুটি একটু আলাদাভাবে কাজ করবে। প্রি ইনক্রিমেন্ট কি করবে? সবার ১ম এ ইনক্রিমেন্ট করবে। তারপরে ভ্যারিয়েবলের ভ্যালুটাকে ব্যবহার করবে। প্রি ইনক্রিমেন্ট সবার ১ম এ ইনক্রিমেন্ট করবে, দেন ভ্যারিয়েবলের ভ্যালুটাকে ব্যবহার করবে। পোস্ট ইনক্রিমেন্ট কি করবে? পোস্ট ইনক্রিমেন্ট সবার ১ম এ ভ্যারিয়েবলের ভ্যালুটাকে ব্যবহার করবে, তারপরে ইনক্রিমেন্ট করবে। ভ্যারিয়েবলের ভ্যালুটাকে সবার ১ম এ ব্যবহার করবে, তারপরে ইনক্রিমেন্ট করবে। দেখা যাক একটা উদাহরণ নিয়ে, যদি আমাদের এরকম একটা ভ্যারিয়েবল থাকবে int a = 5, আর এরপরে আমরা যদি কোনো একটা সময় প্রিন্ট করি printf %d, a++। এর অর্থ হলো সবার ১ম এ এটা একটা পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্টে আমরা কি বলেছি? সবার ফার্স্ট এ ভ্যালুটাকে ব্যবহার করবে। তাহলে ভ্যারিয়েবলের ভেতরে কি ভ্যালু আছে? 5। তাহলে কোথায় ব্যবহার হবে? এটা প্রিন্ট করতে হবে। এখানে প্রিন্টের %d ফরম্যাটেড স্পেসিফায়ার এখানে ব্যবহার হবে। তাহলে এখানে কত? 5 প্রিন্ট হবে। 5 প্রিন্ট হয়ে যাওয়ার পরে এর আর কোনো ব্যবহার এখানে বাকি নেই। তাই জন্য কন্ট্রোলটা নেক্সট লাইনে মুভ করার আগে পোস্ট ইনক্রিমেন্ট অর্থাৎ এটাকে ইনক্রিমেন্ট করে দেবে। তাহলে এর পরের লাইনে আমরা যদি আবার নতুন করে প্রিন্ট করি a এর ভ্যালুটাকে শুধুমাত্র, তাহলে আমরা কত পাবো? আমরা পাবো 6। কারণ যখন কন্ট্রোলটা এখান থেকে এখানে আসছে, তখন অটোমেটিক্যালি a এর ভ্যালুটা বেড়ে গেছে। তাহলে এটা হলো পোস্ট ইনক্রিমেন্টের উদাহরণ। আমরা এবার প্রি ইনক্রিমেন্ট এর একটা উদাহরণ দেখব। এই একই উদাহরণে আমরা যদি প্রি ইনক্রিমেন্ট ব্যবহার করতাম তাহলে কি হবে? একই উদাহরণ আমরা নিলাম। তাহলে এখানে আমরা কি পেয়েছি? প্রি ইনক্রিমেন্ট অর্থাৎ আগে ইনক্রিমেন্ট হবে। আগে ইনক্রিমেন্ট হওয়া মানে আগে a এর ভ্যালুটাকে চেঞ্জ হয়ে কত হবে? এখন এর নতুন ভ্যালু হবে 6। তাহলে সেই 6 ভ্যালুটা তারপরে ইউজ হবে। তাহলে আমরা কি বললাম? সবার ফার্স্ট এ ইনক্রিমেন্ট হবে, তারপরে ইউজ হবে। তাহলে 6 ভ্যালুটা প্রিন্ট হবে এখানে। আর পরবর্তী লাইনে যখন এটাকে আবার প্রিন্ট করতে হবে, তখনও 6 এর মানটাই অর্থাৎ a এর মান যেটা কিনা 6 হয়েছিল সেটাই প্রিন্ট হবে। আশা করি বোঝা গেল। তবুও আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। আমরা যদি করতাম এরকম y = a++, তাহলে পরের লাইনে আমরা y এর মান কত পেতাম? এটা যেহেতু পোস্ট ইনক্রিমেন্ট, সেহেতু আমরা y এর মান পেতাম 5, যদি এর মান 6 হতো। যদি এর মান 5 থাকতো, তাহলে আমরা এখানে পেতাম 5। আর যদি এর মান 5 থাকতো এবং আমরা y ++a ব্যবহার করতাম, তাহলে এখানে আমরা কি পেতাম? আমরা পেতাম a এর ইনক্রিমেন্ট অর্থাৎ
5 টা সবার ফার্স্টে এর মান 6 হয়ে যেত এবং সেই 6 ভ্যালুটা y এর কাছে চলে আসতো। অর্থাৎ y এর ভ্যালু হতো 6, 6। তাহলে এই একই নিয়ম আমাদের ডিক্রিমেন্ট অপারেটরের ক্ষেত্রেও কাজে লাগে। অর্থাৎ ডিক্রিমেন্ট অপারেটরও দুভাবে ইউজ করা যায়। একটা প্রি ডিক্রিমেন্ট আরেকটা পোস্ট ডিক্রিমেন্ট। প্রি ডিক্রিমেন্ট যে অর্থাৎ প্লাস a এটাকে বলা হচ্ছে মাইনাস a এটাকে বলা হচ্ছে প্রি ডিক্রিমেন্ট। আর a মাইনাস একে বলা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট। এই অপারেটরের ব্যবহার একই রকম প্রি ইন আর পোস্ট ইনক্রিমেন্ট অপারেটরের মতো। পরবর্তী টাইপের অপারেটর হলো কন্ডিশনাল অপারেটর। এই কন্ডিশনাল অপারেটরে উদা সিনট্যাক্সটা হলো এরকম। প্রথমে একটা প্রশ্নবোধক চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক আর তারপরে একটা কোলন। এখানে থাকবে এক্সপ্রেশন 1, এখানে থাকবে এক্সপ্রেশন 2, এখানে থাকবে এক্সপ্রেশন 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কন্ডিশনাল অপারেটরে আমাদের ৩ টে এক্সপ্রেশন ব্যবহার করতে হচ্ছে অথবা ৩ টে ভ্যারিয়েবল বা ৩ টে অপারেন্ড আমরা ব্যবহার করছি। আর তার জন্য এই কন্ডিশনাল অপারেটরের আরেকটা নাম টার্নারি অপারেটর। তাহলে এক্সপ্রেশন কন্ট্রোলটা কিভাবে কাজ করবে? কন্ট্রোলটা সবার ফার্স্টে এইরকম কন্ডিশনাল অপারেটর পেলে সবার ফার্স্টে ও এক্সপ্রেশন 1 টাকে চেক করবে। এবং এক্সপ্রেশন 1 অবশ্যই একটা কন্ডিশনাল অপারেটর এক্সপ্রেশন হতে হবে। এই কন্ডিশনের উপর বেস করে যদি কন্ডিশনটা ট্রু হয় ক তখন ও শুধুমাত্র কন্ট্রোলটা এক্সপ্রেশন 2 টাকে এক্সিকিউট করবে। আর যদি কখনো এক্সপ্রেশন 1 টা ফলস হয় তাহলে এক্সক্লুসিভলি অর্থাৎ শুধুমাত্র ও এক্সপ্রেশন 3 টাকে এক্সিকিউট করবে। এটাই হলো ওর আ সেম এক্সিকিউট করার নিয়ম। অর্থাৎ আমরা যদি বলি x = 2 greater than 3 conditional operator 3 2 3 অর্থাৎ আমি বলছি যদি ২ ৩ এর থেকে বড় হয়, এটা কি বড় হচ্ছে? না, এটা ফলস হচ্ছে। তাহলে ফলস হলে কি বললাম? শুধুমাত্র শেষ এক্সপ্রেশনটা ব্যবহার হবে, এক্সিকিউট হবে। তাহলে শেষ এক্সপ্রেশন কত আছে? 3। তাহলে 3 টা কোথায় আসবে? অ্যাকচুয়ালি x = 3 হয়ে যাবে। অর্থাৎ x এর মধ্যে 3 ভ্যালুটা চলে আসবে। কিন্তু যদি আমরা এরকম করতাম x = 2 less than 3, 2, 3 তাহলে কি হতো? এটার কন্ডিশনটা ট্রু হতো। ট্রু হলে কোন ভ্যালুটা আসতো? ট্রু ভ্যালুটা কোথায় আসতো? x এর মধ্যে। সুতরাং এটা ছিল কন্ডিশনাল অপারেটর। এরপরে আছে বিটওয়াইজ অপারেটর। আমাদের যে সমস্ত বিটওয়াইজ অপারেটর আছে তা হলো বিটওয়াইজ AND, একটা সিঙ্গল অ্যাম্পারস্যান্ড অপারেটর, বিটওয়াইজ OR, সিঙ্গল বাইট অপারেটর, বিটওয়াইজ XOR অর্থাৎ ক্যারেট সিম্বল আর বিটওয়াইজ NOT অর্থাৎ টিল্ডে সিম্বল। তাহলে বিটওয়াইজ AND, বিটওয়াইজ OR, বিটওয়াইজ NOR and বিটওয়াইজ NOT, বিটওয়াইজ XOR and বিটওয়াইজ NOT। তাহলে এই অপারেটর গুলো কি করে কাজ করে? এই অপারেটর গুলো সম্পূর্ণ ভ্যালুটাকে অপারেন্ডের সম্পূর্ণ ভ্যালুটাকে উপর কাজ করে না। এটা সেই ভ্যালুর প্রত্যেকটা বিটের উপর কাজ করে। আমরা জানি সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে কেন যেকোনো কম্পিউটার কোনো একটা ভ্যালুকে বা মানকে বা কোনো একটা ক্যারেক্টারকে তার মেমোরিতে বিট আকারে স্টোর করে। একটা বিট হলো কম্বিনেশন বাইট আকারে স্টোর করে। তাহলে একটা বাইট হলো কম্বিনেশন অফ বিটস। অর্থাৎ আমি যদি বলতাম 10 বিটওয়াইজ AND 11 তাহলে 10 আমার মেমোরিতে কি হিসেবে 1010 and leftmost all the bits are 0 এইভাবে স্টোর হতো and 11 1011 000 leftmost all bits are 0 এইভাবে স্টোর হতো।
তাহলে বিট ওয়াইজ AND কি করবে? প্রত্যেকটা আ পজিশনের এটা তো একটা সিম্পল অ্যারে টাইপের ভ্যালু। তাই প্রত্যেকটা পজিশনের ভ্যালুগুলোকে AND করবে। তাহলে 0 and 1 0 হচ্ছে। 1 আর 1, 1 হচ্ছে। 0 and 0, 0 হচ্ছে। 1 and 1, 1 হচ্ছে। আর বাকি সব 0 হচ্ছে। তাহলে আমার যে রেজাল্টটা হবে সেটা আসবে 1010 equivalent to ডেসিমাল নাম্বার যেটা কিনা 10 অর্থাৎ 10 কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছি? 1010 11 কে কিভাবে রিপ্রেজেন্ট করছি? 1011 আর এই দুটোর প্রত্যেকটা বিটকে আমরা AND করলে যা পাবো সেটাই হবে আমাদের রেজাল্ট্যান্ট বিট 10 বিটওয়াইজ অ্যান্ড 11 ঠিক বিটওয়াইজ OR এর ক্ষেত্রেও একই রকম হবে। 10 বিটওয়াইজ OR 11 এই 10 এর এই প্রত্যেকটা বিটকে OR করা হবে সেক্ষেত্রে। XOR এর ক্ষেত্রে তোমরা হয়তো XOR এর ট্রুথ টেবিলটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দুটো যদি ইনপুট থাকে A আর B তাহলে A XOR B হবে তার আউটপুট। সেক্ষেত্রে অর্থাৎ দুটোই যদি ফলস হয় তাহলে আমরা ফলস পাবো। যেকোনো আর যদি দুটোই ট্রু হয় তাহলে আমরা ফলস পাবো। অর্থাৎ দুটো ইনপুটই যদি সেম হয় তাহলে আমরা ফলস পাবো। আর অন্য দুটি ক্ষেত্রে যদি ইনপুট দুটি আলাদা হয় তাহলে আমরা 1 পাবো। তাহলে সেই একই নিয়ম মেনে 0 আর 1 এর ক্ষেত্রে বিটওয়াইজ XOR কত হবে? 1, 1 আর 1 এর ক্ষেত্রে 0, 0, 0 এর ক্ষেত্রে 0, 1, 1 এর ক্ষেত্রে 0 বাকি সব 0 তাহলে এই হবে এই ভ্যালুটার সমান কোনো ডেসিমাল ভ্যালু আমাদের আউটপুটে আসবে। আর নট এর ক্ষেত্রে আগে আমরা নট কি করতাম? যে ভ্যালুটা থাকতো সেটাকে আমরা ট্রু করে দিতাম টোটাল ভ্যালুটাকে। কিন্তু এখন তা করব না। অর্থাৎ প্রত্যেকটা বিট অর্থাৎ আমি যদি 10 10 0 0 0 0 ডট, ডট, ডট এইরকম আমার যদি ইনপুটটা থাকে অর্থাৎ ডেসিমাল 10 তার যদি আমরা বিট ওয়াইজ নট করি সেক্ষেত্রে আমরা কি পাবো? তার প্রত্যেকটা বিট ভ্যালুকে নট করে অর্থাৎ 0 টা হয়ে যাবে 1, 1 টা হয়ে যাবে 0, 0 টা হয়ে যাবে 1, 1 টা হয়ে যাবে 0 আর বাকি সব 1। প্রত্যেকটা বিটকে এইরকমভাবে নট করে যে ভ্যালুটা আসবে সেই মানটা আমরা রিটার্ন হিসেবে পাবো। এছাড়া আরো দুটো বিটওয়াইজ অপারেটর আছে সেটাকে বলা হলো শিফট লেফট এবং শিফট রাইট অপারেটর। শিফট লেফট এবং শিফট রাইট অপারেটর। অপারেটর কিভাবে কাজ করে? অপারেটর দুটো অপারেন্ডের উপর কাজ করে। অর্থাৎ আমি যদি বলি x লেফট শিফট 1 এটা হলো লেফট শিফট, এটা হলো রাইট শিফট। x x এর ভ্যালু উদাহরণস্বরূপ যদি 10 হয় তাহলে x লেফট শিফট 1 হলো অর্থাৎ 10 কে আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করি এইভাবে অর্থাৎ মেমোরিতে 10 এভাবে থাকে এবং তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা বিট 1 টাইমস এই যত টাইমস ডানদিকে থাকবে লেফট শিফট অপারেটরের ডানদিকে ততবার সেই বিটগুলো বাঁদিকে সরে আসবে। যেহেতু এটা লেফট শিফট তাই এটা বাঁদিকে সরে আসবে। অর্থাৎ 0 টা চলে আসবে 1 এর পজিশনে, 1 টা চলে আসবে 0 1 টা চলে আসবে এখানে, 0 টা চলে আসবে এখানে, 1 টা চলে আসবে এখানে। তাহলে এইভাবে প্রত্যেকটা বিট লেফটে সরে গেল। তাহলে ফাঁকা থাকলো কোনটা? একদম ফার্স্ট জায়গাটা। সেই ফার্স্ট জায়গাটা 0 দিয়ে ভর্তি হবে। এইবারে যে ভ্যালুটা হলো সেটাই হবে আমার আউটপুট। ঠিক একইভাবে রাইট শিফট এর ক্ষেত্রে আমার যদি 1 0 1 0 এরকম ভ্যালুটা থাকতো আর আমরা যদি করতাম x রাইট শিফট 2 তাহলে কি হবে? 0 টা দুটো ঘর বেরিয়ে যাবে। আমরা যদি এরকমভাবে ঘরগুলোকে আমরা ড্র করি তাহলে 0 এখানে আসবে না, এখানে আসবে। দুটো ঘর থেকে বেরিয়ে যাবে। তাহলে 1 আসবে এখানে, এখানে। তো 1 এখানে চলে আসবে। 0 টা কোথায় চলে আসবে? এই পজিশনে দুটো ঘর। তারপরে 1 তারপরে 0 0 0 0 এভাবে চলে আসছে। তাহলে সেক্ষেত্রে কি হবে? আমার এই যে রাইট মোস্ট দুটো বিট আমার টোটাল সিস্টেম থেকে বেরিয়ে গেল বা ডিলিট হয়ে গেল। তাহলে আমার বাকি যে ডেটাটা পড়ে থাকলো সেই ডেটার মধ্যে একদম বাঁদিকের দুটো বিট ফাঁকা থাকলো। সেই দুটো বিটকে আমরা 0 দিয়ে ভর্তি করব। করে যে নাম্বারটা পাবো সেটাই হলো আমার
এই রাইট শিফটের রেজাল্ট। এটা দুবার রাইট শিফট হচ্ছে যেহেতু এখানে আমরা মান ২ দিয়েছি। এখানে যদি ৫ দেওয়া হতো তাহলে ৫ বার ৫ টা ঘর ডান দিকে প্রত্যেকটা বিট সরে যেত। আর এখানে যদি আমার লেফট শিফটের ক্ষেত্রে ১০ দেওয়া থাকতো তাহলে ১০ টা ঘর বাঁদিকে আমার প্রত্যেকটা বিট সরে যেত। যেহেতু এই সমস্ত অপারেটরগুলো বিটের উপর কাজ করছে তাই আমরা এগুলোকে বলি এই বিট ওয়াইজ অপারেটর। এরপরে আসছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এই অপারেটরটা আমরা আ অ ব্যবহার করে ফেলেছি অলরেডি। কিন্তু আমরা বুঝিনি ব্যাপারটা কি? x = 10 যদি আমি লিখি, এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। যখন এটা দুবার ব্যবহার করা হবে পরপর, তখন সেটাকে আমরা বলেছি ইকুয়ালিটি অপারেটর। আর যদি অপারেটরটা একবারই ব্যবহার করা হয়, তাহলে এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর। তাহলে অ্যাসাইনমেন্ট অপারেটর কি? এর ডান দিকে এটা একটা বাইনারি অপারেটর, দুটো অপারেটর থাকছে। আর ডান দিকে যে ভ্যালুটা থাকছে, বাঁদিকে সবসময় একটা ভ্যারিয়েবলই থাকতে হবে অ্যাসাইনমেন্ট অপারেটরে। অ্যাসাইনমেন্ট অপারেটরের ক্ষেত্রে মনে রাখতে হবে বাঁদিকে সবসময় একটা ভ্যারিয়েবলই থাকতে হবে এবং ডান দিকের এক্সপ্রেশনটা একটা কোনো মান আসবে, সেটা একটা ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, যা সেটা ডিপেন্ড করছে অবশ্যই ভ্যারিয়েবলের উপরে বা এক্সপ্রেশনের উপরে। আর সেই মানটা বাঁদিকের ভ্যারিয়েবলের মেমোরি লোকেশনে স্টোর হবে। সেই মানটা ডান দিকের মানটা বাঁদিকের ভ্যারিয়েবলের যে মেমোরি লোকেশন সেখানে স্টোর হবে। যাতে আমরা পরে আবার সেই জায়গায় আমরা এই ডেটাটাকে পাই। এটাই ছিল আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। আরো একটা অপারেটর আছে যেটাকে আমরা বলছি কমা অপারেটর। কমা অপারেটর। কমা অপারেটরের কাজ কি? কমা অপারেটর পুরো এক্সপ্রেশনটাকে ইভ্যালুয়েট করবে। অ্যাকচুয়ালি কমা অপারেটর দুটো অপারেন্ড নেয়। ১ম এ আ ১ম অপারেটর কমার বাঁদিকে যে মানটি বা এক্সপ্রেশনটা থাকে সেটাকে ও কাজ করে বা এক্সিকিউট করে। তারপরে ডান দিকে যেটা থাকে সেটাকে এক্সিকিউট করে। অর্থাৎ আমি যদি লিখি x = 2, 3 তাহলে কমা অপারেটরের ক্ষেত্রে এখানে সবার ফার্স্টে 2 এর কাজ হবে। 2 এর কাজ হয়ে যাওয়ার পরে 3 এর কাজ হবে। আর 3 টাকে আমরা x এর মধ্যে সেক্ষেত্রে অ্যাসাইন করব। অর্থাৎ আমার কাছে যদি এরকম থাকতো int a = 2, b = 3 and x = 0 এরপরে যদি আমার এক্সপ্রেশন থাকতো x = ++a, b plus b = b plus a তাহলে সেক্ষেত্রে কি হতো? আমরা বলেছি সবার ফার্স্টে লেফট সাইডের এক্সপ্রেশনটা সবার আগে এক্সিকিউট করবে। তাহলে ++a এইটা এক্সিকিউট করা এটা একটা প্রি ইনক্রিমেন্ট। এক্সিকিউট করলে a এর ভ্যালু হয়ে যাবে 3 আবার রাইট সাইডে যখন যাব তখন b এর ভ্যালু আছে 3 প্লাস a এর ভ্যালু আছে 3 দ্যাট ইস 6 এই 6 ভ্যালু চলে আসবে b তে আর x তাহলে আমার কি হবে? b। b এর মান কত? 6 তাহলে x এর মান এখন কত হয়ে যাবে? 6 তাহলে এইভাবে আমার এক্সিকিউট হবে। তাহলে এই সমস্ত অপারেটর ছাড়াও আমার আরেকটা স্পেশাল টাইপ অফ অপারেটর আছে যাকে আমরা বলি সাইজ অফ অপারেটর। সাইজ অফ অপারেটরটা দেখতে একটা ফাংশনের মতো। সাইজ অফ এটা হলো অপারেটরটা। এটা দেখতে অনেকটা একটা ফাংশনের মতো কিন্তু C তে এটাকে অপারেটর হিসেবে ব্যবহার করা হয়। এই অপারেটরটা কি কাজ করে? এই অপারেটরটা সমস্ত ডেটা টাইপের ক্ষেত্রেই ব্যবহার করা যায় এবং ও আ কোনো একটা ডেটা টাইপের সাইজ কত অর্থাৎ মেমোরিতে কত বাইট মেমোরি অ্যালোকেট করে আছে সেই ভ্যারিয়েবলটা বা করবে সেই ভ্যারিয়েবলটা বা সেই ডেটা টাইপটা সেটা ও রিটার্ন করে। উদাহরণস্বরূপ এক একটা 16 বিট কম্পাইলারের ক্ষেত্রে যদি আমরা লিখি a = 10 এবং আমরা যদি বলি আরেকটা ভ্যারিয়েবল নিই r এবং যদি বলি r size of a তাহলে ও কত রিটার্ন করবে? যদি ইয়া আ টার্বো সি কম্পাইলার হয় 16 বিট কম্পাইলার সেক্ষেত্রে এই a ভ্যারিয়েবলের জন্য আমার মেমোরিতে 2 বাইটস মেমোরি অ্যালোকেট করবে।
তাহলে এক্ষেত্রে ও r এর মধ্যে 2 রিটার্ন করবে। এক্ষেত্রে যদি আমরা এরকম লিখতাম r size of int, তাহলেও ও int এর জন্য কতটা ভ্যালু রিটার্ন স্টোর করত? মেমোরিতে 2 বাইটস। তাহলে সেই 2 ভ্যালু ও r কে রিটার্ন করত। তাহলে এইভাবে সাইজ অফ কাজ করে। এইবার এই সমস্ত ভ্যারিয়েবল, এই সমস্ত অপারেটর গুলো ছাড়াও আরো কিছু স্পেশাল টাইপ অফ অ্যাসাইনমেন্ট অপারেটরস আছে আমাদের, যাকে আমরা মডিফায়ার অ্যাসাইনমেন্ট অপারেটরও বলতে পারি বা মডিফিকেশন অফ বা ভ্যারিয়েশন অফ অ্যাসাইনমেন্ট অপারেটর বলতে পারি। সেই অপারেটর গুলো হলো এরকম। উদাহরণস্বরূপ প্লাস ইকুয়াল টু। এটাও বাইনারি অপারেটর। অর্থাৎ আমরা যদি করি x প্লাস ইকুয়াল টু 5, মনে রাখতে হবে সেই একই রকমভাবে অ্যাসাইনমেন্ট অপারেটরের মতো একই নিয়ম, বাঁদিকে সবসময় কোনো একটা ভ্যারিয়েবল হতে হবে। x প্লাস ইকুয়াল টু 5 এর অর্থ কি? এর অর্থ হলো x ইকুয়াল টু x প্লাস 5। তোমরা এইভাবেও লিখতে পারো অথবা আমরা এভাবেও লিখতে পারি। তাহলে আ আর কি আ ব ভ্যারিয়েশন অফ অ্যাসাইনমেন্ট অপারেটরস আছে? আ ডিভিশন ইকুয়াল টু, আ মাল্টিপ্লিকেশন ইজ ইকুয়াল টু, প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, এম্পারস্যান্ড ইকুয়াল টু, এক্স সরি bitwise AND is equal to, bitwise XOR is equal to, লেফট শিফট ইকুয়াল টু, রাইট শিফট ইকুয়াল টু, এরকমভাবে বিভিন্ন রকম অ্যাসাইনমেন্ট অপারেটর সি প্রোগ্রামিং এ আছে। যখনই আমরা কোনো অপারেটর পড়ছি তখনই সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদের দুটো প্রপার্টিজ প্রত্যেকটা অপারেটরের সঙ্গে যুক্ত থাকে। সেই প্রপার্টিজ গুলো জানতে হবে। প্রথমটা হলো প্রায়োরিটি, পরেরটি হলো অ্যাসোসিয়েটিভিটি। অর্থাৎ আমাদের কোনো একটা এক্সপ্রেশন যদি আমরা লিখি 3 into 4 plus 5 into 6, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি ১ টা ২ টো ৩ টে অপারেটর এখানে রয়েছে। তাহলে কোন অপারেটরের কাজ আগে করব? এই প্লাস অপারেটর, না এই মাল্টিপ্লিকেশন অপারেটর, না এই মাল্টিপ্লিকেশন অপারেটর? তাহলে সেইটাকে বলা হচ্ছে প্রায়োরিটি। অপারেটরের প্রায়োরিটি। অর্থাৎ অপারেটরের প্রায়োরিটি আমাদেরকে বলে যে কোন অপারেটরটা আগে ব্যবহার করতে হবে কোনো এক্সপ্রেশনে আর কোন অপারেটরটা পরে ব্যবহার করতে হবে। সেই অর্ডারটা আমাদের দেয় হলো প্রায়োরিটি। এরপরে থাকছে অ্যাসোসিয়েটিভিটি। অর্থাৎ আমাদের কাছে এরকম অপারেটর আছে 3 into 4 into 5 into 6, তাহলে এখানে অনেকগুলো মাল্টিপ্লিকেশন অপারেটর আছে। কোন অপারেটরের কাজ আগে করব? আগে এইটা, না আগে এইটা, না আগে এইটা? ৩ টে অপারেটরেরই প্রিসিডেন্স সেম হবে। কারণ ৩ টে একই অপারেটর। কিন্তু তাহলে তখন আমরা কি দেখব? তখন আমরা দেখব অ্যাসোসিয়েটিভিটি। অ্যাসোসিয়েটিভিটি অনুসারে আমরা ঠিক করব যে আগে এই মাল্টিপ্লিকেশন অপারেটর কাজ করবে, না আগে এইটা, না আগে এইটা। তাহলে আমরা সি তে এরকম একটা চার্ট দেওয়া আছে। এখানে সমস্ত অপারেটর গুলোর প্রিসিডেন্স হিসেবে সাজানো আছে। অর্থাৎ এখানে সবার ফার্স্টে এই ব্র্যাকেট অপারেটরের প্রিসিডেন্স সবচেয়ে বেশি, তারপরে এই ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তারপরে ডট, এরকমভাবে বিভিন্ন অপারেটর গুলো রয়েছে। তাহলে আমরা দেখি, একটা জিনিস দেখতে পাচ্ছি, যদি আমার এক্সপ্রেশনটা এরকম থাকতো 3 into 4 plus 5/6, তাহলে আমার এখানে ১ টা ২ টো ৩ টে অপারেটর আছে। এবার আমরা দেখব এই ৩ টে অপারেটরের মধ্যে কোনটার প্রিসিডেন্স সবচেয়ে বেশি। আমরা দেখছি স্টার, অর্থাৎ মাল্টিপ্লিকেশন, ডিভিশন আর মডিউলো, এই ৩ টে অপারেটরের প্রিসিডেন্স প্লাস আর মাইনাসের থেকে আগে। তার মানে এই অপারেটরগুলোর কাজ আগে করতে হবে। অর্থাৎ এই অপারেটরটা এবং এই অপারেটরের প্রিসিডেন্স সবার ফার্স্টে কাজ করতে হবে। তাহলে এই দুটো অপারেটরের মধ্যে এবার আমাদের ঠিক করতে হবে কোন অপারেটরটা সবার আগে কাজ করব। আগে মাল্টিপ্লিকেশন করব না আগে ডিভিশন করব। সেটা আমি কোথা থেকে পাবো? সেটা আমি পাবো এই অপারেটরগুলির অ্যাসোসিয়েটিভিটি অনুযায়ী। অ্যাসোসিয়েটিভিটি বলছে কি, এই ৩ টে অপারেটর প্লাস, ডিভিশন এবং মডিউলাস, এই ৩ টে অপারেটর যদি একসাথেই আমাদের কোনো এক্সপ্রেশনে থাকে তাহলে অ্যাসোসিয়েটিভিটি বলা হচ্ছে লেফট টু রাইট, অর্থাৎ বাঁদিক থেকে ডান দিকে আমরা দেখব যে অপারেটরটা সবার ১ম এ পাবো সেটাকে কাজ করব। তাহলে বাঁদিক থেকে ডান দিকে অর্থাৎ লেফট টু রাইট দেখলে সবার ফার্স্টে আমরা এই মাল্টিপ্লিকেশন অপারেটর দিকেই, তাহলে আমরা মাল্টিপ্লিকেশন অপারেটরের কাজ সবার ফার্স্ট করব। তাহলে কত হবে?
3 4 are 12 plus 5 divided by 6. তাহলে এখন আমাদের এই এক্সপ্রেশনে দুটো অপারেটর আছে, একটা প্লাস একটা ডিভিশন। তাহলে প্লাসের প্রিসিডেন্স কম, ডিভিশনের প্রিসিডেন্স বেশি। তার জন্য আমরা সবার ফার্স্টে ডিভিশনের কাজ করব। এখানে অ্যাসোসিয়েটিভিটি দরকার হচ্ছে না, কারণ আমাদের দুটো অপারেটর আলাদা, আলাদা প্রিসিডেন্সে আছে। তাহলে এখন কত হবে? 5 ডিভাইডেড বাই 6 ভ্যালু হবে 0। কেন? কারণ আমরা বলেছিলাম যে এটা ইন্টিজার ডিভিশন এবং এর বাঁদিকের ভ্যালুটাও ইন্টিজার, ডান দিকের ভ্যালুটাও ইন্টিজার। তাহলে আমরা যদি এরকম করি, তাহলে দেখা যাক 5 কে 6 দিয়ে ডিভাইড করছি। তাহলে কতবার যায়? 0 টাইমস, that is 0, remainder is 5। তাহলে ভাগফল কত? 0, তাহলে এখানে 0 আসবে। 5 ডিভাইডেড বাই 6। নেক্সট অ্যাডিশন অপারেটরের কাজ হবে এবং আমাদের রেজাল্ট হবে 12। তাহলে এই ছিল আমাদের সমস্ত অপারেটরগুলি, যেগুলো কিনা সি তে আমরা ব্যবহার করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারবে এবং এরপরে আরো কোনো দরকার হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।